হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের ইতিহাস প্রশ্নপত্র আলোচনা করব। দেখো কোশ্চেন প্যাটার্নটা কি ধরনের আসবে একবার দেখে নাও। একে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার শাসন, এইসব চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 14 সমান সমান 14। এখানে তোমাদের এই ভিডিওতে তোমাদের শর্ট কোশ্চেন, 1 মার্ক কোশ্চেন ও 2-3 মার্কের কোশ্চেনে আলোচনা করব। দেখো, গুরুগৃহে বৈদিক যুগে ছাত্ররা শিক্ষা গ্রহণ করত কত বছরের জন্য? এটা হবে 12 বছরের জন্য। 2 থেকে বৈদিক সাহিত্যে অন্তর্গত নয় ঋগ্বেদ, উপনিষদ, সামবেদ, মহাভারত। তো ঋগ্বেদে অন্তর্গত নয়, এটা হলো মহাভারত। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন কে? ঋষভদেব, নামদেব, পার্শ্বনাথ, মহাবীর। তো দেখো, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। ঘরের দাগে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ, দেশ, জেলা, রাজ্য। তো এটা হবে আমাদের প্রদেশ। মনে দেখো, দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল মগধ, অসমক, অঙ্গ, কাশী। তো এটা হয়ে যাবে আমাদের অসমক। দেখো, শকাব্দ গণনা শুরু হয়। শকাব্দ গণনা শুরু হয়েছিল 76 খ্রিস্টাব্দে, 77 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে, 79 খ্রিস্টাব্দে। তো এটা হয়ে যাবে আমাদের 78 খ্রিস্টাব্দে। 6 থেকে দেখো, ভারতে হুন আক্রমণ প্রতিহত করেন কনিষ্ক, চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত। তো এটা হয়ে যাবে আমাদের স্কন্দগুপ্ত। বুর্গির জয়ে দেখো, কনিষ্কের মস্তকবিহীন মূর্তিটি পাওয়া গেছিল মথুরায়, গান্ধারে, পেশোয়ারে না বিজাপুরে? তো এটা হবে মথুরায়। জয় ভারতের দ্বিতীয় নগরায়নের সময়কাল হল খ্রিস্টপূর্ব 600 অব্দ, 700 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টাব্দ, 600 শতকে। তো এটা হবে আমাদের খ্রিস্টপূর্ব 600 অব্দ। এবং এটা দেখো, পঞ্চম বেদ কাকে বলা হয়? পুরাণকে, মহাভারতকে, রামায়ণকে না ঋগ্বেদকে? তো আমাদের পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিশাখ দত্ত, কালিদাস, বিষ্ণু শর্মা না পাণিনি? তো এখানে হবে পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। ঠয় দেখো, সাঁচি স্তূপ নির্মাণ করেন বিন্দুসার, চন্দ্রগুপ্ত, কনিষ্ক না অশোক? তো সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। ডয়ে দেখো, পলিশ গড়ে উঠেছিল গ্রিসে, ইতালিতে, মিশরে না চীনে? তো পলিশ গড়ে উঠেছিল গ্রিস দেশে। দেখো ডয়ে, তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তামিলনাড়ু, তমলুক, পাটনা না মেদিনীপুর? তো তাম্রলিপ্তকে বর্তমানে বলা হয় তমলুক। নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 14 সমান সমান 14। দেখো, এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। 14টি প্রশ্ন, 14 নম্বর। একটি বাক্যে উত্তর দাও। কোন গ্রন্থ থেকে 10 রাজার যুদ্ধের কথা জানা যায়? এরা হবে আমাদের ঋগ্বেদ। থেকে পুরাণের সংখ্যা কয়টি? আমরা জানি আমাদের পুরাণ আছে 18টি। 3 দাগে দেখো, ফেরাও কাদের বলা হতো? তো ফেরাওরা হলো মিশরের শাসক। যারা মিশরে শাসন করতেন তাদেরকে বলা হতো ফেরাও। সিইউকি গ্রন্থ থেকে কোন প্রাচীন ভারতীয় রাজার কথা জানা যায়? তো এটা হলো হর্ষবর্ধন। 5 দাগে প্রশ্ন দেখো, সুদর্শন হ্রদটি কে খনন করেন? সুদর্শন হ্রদটি খনন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক না ভুল তা লেখো। দেখো, মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ 7টি জাতিতে বিভক্ত ছিল। এটা হলো আমাদের মিথ্যা বা ভুল। বুদ্ধচরিত গ্রন্থ থেকে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের কথা জানা যায়।
দেখো এটা হলো আমাদের ঠিক। 2 থেকে একলব্যর কথা মহাভারতে আছে, এটাও ঠিক। 4 থেকে দেখো বৌদ্ধ সাহিত্যগুলি পালি ভাষায় লেখা, এটাও কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। 5 থেকে সাতবাহনরা ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেছিল, এটা কিন্তু ঠিক না, এটা হলো ভুল। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো শূন্যস্থান পূরণ কি বলছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতি দেশের আমলে হয়, কার আমলে হয়েছিল? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অজাত শত্রুর আমলে, এটা আজাদ নয়, এটা হবে অজাত শত্রু। ড্যাশ ছিলেন কাশীর রাজপুত্র, তো আমাদের পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। ড্যাশ আমলে মহাবলীপুরমে পাথর কেটে রথের মতো মন্দির তৈরি হয়েছিল, কার আমলে? তো এটা হবে আমাদের নরসিংহ বর্মনের আমলে। 4 দাগে দেখো পঞ্চ সিদ্ধান্তিকা বইটি লেখক কে? তো পঞ্চ সিদ্ধান্তিকা বইটির লেখক হলো আমাদের বরাহ মিহির। 3 দাগে প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 6 সমান সমান 6, এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বর করে সমান সমান 12। ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় কি কি মিল আর অমিল খুঁজে পাওয়া যায়? দেখো ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় ভাষা ও বর্ণনায় মিল দেখা যায়, তবে ঋগ্বেদে যারা দেব অর্থাৎ সম্মানীয় ব্যক্তি, জেন্দ আবেস্তায় তারা হয়েছে দৈব বা ঘৃণার পাত্র। আবার জেন্দ আবেস্তায় যারা শ্রেষ্ঠ দেবতা অহুর ভালো হলেও বৈদিক সাহিত্যে তা অসুর বা খারাপ বলে পরিচিত হয়। এবারে দেখো জনপদ কি, জনপদ কাকে বলে? তো প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো, এই জনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য, এইভাবে জন শব্দ থেকেই জনপদ শব্দটি এসেছিল। আরেক দিক থেকে সাধারণ মানুষ ও জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ, অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকি ভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে। এরপর গড়ের দিকে দেখো অশোক স্তম্ভ সম্পর্কে কি জানা যায়? তো অশোক স্তম্ভ কি? আগে দেখো আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, এটি উল্টানো পদ্মের মতো দেখতে, এটি একটা বেদির উপর রাখা, তার উপর রয়েছে অশোক স্তম্ভ। এই চক্রের বাঁ দিকে ষাঁড়, ডান দিকে ঘোড়ার মূর্তি রয়েছে। এক সময় সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে দিয়ে মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন, তাই তার স্তম্ভটি 1950 সালে 26শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে, এখনো হয়েছে। ঠিক আছে, এরপর দেখো অগ্রহার ব্যবস্থা কি? অগ্রহার ব্যবস্থা কাকে বলা হয়? দেখো গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখ থেকে জানা যায় জমি কেনা বেচার কথা জানা যায়, তবে বহু ক্ষেত্রে প্রথমে একটি জমি কেনা হতো, পরে সেই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি করের আওতায় পড়তো না, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমি দানকেই অগ্রহার ব্যবস্থা বলা হতো। এবার দেখো মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে, এর বিষয়বস্তু কি ছিল? তো মুদ্রা রাক্ষস দেখো গুপ্ত যুগের অন্যতম বিখ্যাত লেখক ও নাট্যকার ছিলেন বিশাখ দত্ত। তার লেখা দুটি বিখ্যাত নাটক হল মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। নন্দরাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখলেই ছিল মুদ্রা রাক্ষস নাটকের মূল বিষয়বস্তু। তাহলে কিভাবে চন্দ্রগুপ্ত সিংহাসন দখল করেছিলেন তাই জানা যায়। সুয়াংজাং সম্বন্ধে যা জানা যায় তা লেখো। তাহলে আমাদের পড়তে হবে সুয়াংজাং কে ছিল। আচ্ছা দেখো, ভারত থেকে চীনে শিক্ষকদের যাতায়াতের ফলে ভারতীয় সংস্কৃতি ও বৌদ্ধ ধর্ম বিষয়ে চীনের উৎসাহ তৈরি হয়। খ্রিস্ট 7ম শতকের প্রথম দিকে সুয়াংজাং চীন থেকে উপমহাদেশে আসেন। 600 খ্রিস্টাব্দ নাগাদ তিনি উপমহাদেশে পৌঁছান। এই সময় হর্ষবর্ধন ছিলেন কনৌজের শাসক। পরবর্তী 14 বছর সুয়াংজাং বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত শিলভদ্রের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন।
এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি করতে হবে। 3 গুণ 5 সমান সমান 15। 3 5 15 করতে হবে। দেখো এই প্রশ্নগুলোর উত্তর, শুধু প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো তোমরা খাতায় করে নেবে বই থেকে খুঁজে। প্রশ্নগুলো শুধু দেখে যাও কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। দেখো তোমাদের প্রশ্ন আছে, বৈদিক সভ্যতার অর্থনীতি কেমন ছিল? অশোকের ধর্ম সম্পর্কে লেখো। গুপ্ত ও পল্লব আমলে শিল্পচর্চার পরিচয় দাও। গয়ের দাগে টিকা লেখো ষোড়শ মহাজনপদ। উহতে কুষাণ সম্রাট, এটাও টিকা লেখো। চয়ে আরেকটা আছে টিকা লেখো গান্ধার শিল্প। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ঠিকভাবে করে যাবে, আশা করি পরীক্ষায় ভালোই প্রশ্ন আসবে।